নমস্কার, এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 6-এর যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট নামক কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করব এবং প্রত্যেকটি শব্দের শব্দার্থ আমরা তোমাদের সামনে তুলে ধরব এবং কবিতাটির বিষয়বস্তু তোমাদের সামনে আমরা আলোচনা করব। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের জন্ম 1887 খ্রিস্টাব্দে, মৃত্যু 1954 খ্রিস্টাব্দে। জন্মস্থান শান্তিপুরের হরিপুর গ্রামে। পেশায় ছিলেন একজন ইঞ্জিনিয়ার। রবীন্দ্র সমসাময়িক যে সমস্ত কবি শাস্ত্রজ্ঞ অর্জন করতে পেরেছিলেন, কবি যতীন্দ্রনাথ তাদের মধ্যে অন্যতম। কল্লোল গোষ্ঠীর জনপ্রিয় কবিদের মধ্যে তিনি ছিলেন একজন। তাঁর রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মরীচিকা, মরুশিখা, মরুমায়া, ত্রিজামা, সায়ম, নিশান্তিকা প্রভৃতি। বাংলা কাব্যজগতে তাকে দুঃখবাদী কবি হিসেবে অভিধা দেওয়া হয়েছিল। এবার আমরা কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতার বিষয়বস্তু আলোচনা করি। দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতাটি একটি রূপকধর্মী কবিতা। এই কবিতায় কবি হাটের রূপকে মানব জীবনের এক গভীর সত্যকে তুলে ধরেছেন। হাট এখানে মানব জীবনের প্রতীক। আমাদের এই জীবনে বহু মানুষের সঙ্গে পরিচয় ঘটে, যোগাযোগ হয়, লেনদেন হয়, কিন্তু জীবন ফুরালে সবাইকে বিদায় নিতে হয়। মানুষ আসে, মানুষ যায়, জীবনের প্রবাহমানতায় সাক্ষী হয়ে হাট রয়ে যায় চিরকাল মানুষের মধ্যে। চিরপুরাতন এই হাটের মেলা চিরকাল নতুন করে বসে আর ভাঙে। অর্থাৎ মানুষের জীবন ফুরিয়ে গেলে যেমন চিরন্তন জীবনের প্রবাহ থেমে থাকে না, ঠিক তেমনই দিন ও রাত্রির মতো নতুন নতুন যাত্রী গমন এবং আগমন লেগেই আছে। হাট খোলা থাকবে চিরকাল, যাওয়া আসা চলতে থাকবে, বাধা নেই। কেউ কেঁদে ফিরে যাবে, কেউ বা ফেরার বেলায় গাঁটে কড়ি বাঁধবে। চিরকাল এই খেলা চলতে থাকবে। এবার আমরা মূল কবিতায় আসি। দূরে দূরে গ্রাম 10-12 খানি, মাঝে একখানি হাট, সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট। দূরে দূরে অর্থাৎ গ্রাম বাংলায় দেখবে দূরে দূরে হাট বসে। হাট কথাটির অর্থ হলো এক ধরনের বাজার। বাজার হলো প্রত্যেক দিন যা বসে, যেখানে কেনা বেচা করা হয় তাকে বলা হয় বাজার, যেটা প্রত্যেক দিন হয়। কিন্তু হাট সপ্তাহের একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে বসে। আগে কি হতো, মানুষে ওই নির্দিষ্ট দিনে, আগে তো প্রত্যেক দিনের বাজার ছিল না, প্রত্যেক দিন মানুষে বাজারে যেত না। আগে সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে মানুষে বাজারে যেতেন বা হাটে যেতেন, তাকে বলা হতো কি হাট। যেতেন, কেনা বেচা করতেন, বাড়ি ফিরতেন। এই হাট স্বাভাবিকভাবে বিকেল বেলায় বসতো, তাই মানুষে কেনা বেচা করে বাড়ি ফিরতে সন্ধ্যা হতো। এই হাটে মানুষে যেতেন, অনেক মানুষের সাথে অনেক মানুষের দেখা হতো, এক গ্রাম থেকে আরেক গ্রামের মানুষ যেতেন, সেখানে সবার মধ্যে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি হতো। পাশাপাশি 2-3টি গ্রামকে কেন্দ্র করে এই হাট বসতো। দূরে দূরে গ্রাম 10-12 খানি, মাঝে একখানি হাট। বলছেন যে দূরে দূরে গ্রাম 10-12টা মতো গ্রাম আছে, সেই 10-12টা মতো গ্রামের মাঝখানে একটা হাট আছে। সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, সন্ধ্যার সময় সেখানে কেউ প্রদীপ জ্বালায় না, সেখানে কেউ সন্ধ্যা আরতি করে না। প্রভাতে পড়ে না ঝাঁট, অর্থাৎ ভোরবেলাও, প্রভাত কথাটির অর্থ হলো ভোর, ভোরবেলাও সেখানে কেউ ঝাঁট দেয় না। বেচা কেনা সেরে বিকেল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়। বেচা কেনা অর্থাৎ বিক্রি করে কিছু কিনে সবাই সবার কি করে, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট বাসস্থানে ঘরে ফিরে যায় বিকেল বেলাতে। বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়ে পুবের মাঠ, দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আঁধারিতে থাকে হাট। বকের পাখা যেমন সাদা হয় এবং বক কি করে বলতো, সন্ধ্যের সময় ঘরে ফিরে আসে, তেমনি বকের পাখায় যেন আলো লুকিয়ে থাকে। সেই সাদা পাখনাগুলো যখন মেলে, সেই সাদা পাখনাগুলো যখন মেলে ধরে, তখন যেন মনে হয় তাতে আলো বিচ্ছুরিত হচ্ছে। ছাড়িয়া পুবের মাঠ, ছাড়িয়া অর্থাৎ পূর্ব দিকের মাঠ ছাড়িয়ে তারা যখন পশ্চিমে আসে, অর্থাৎ সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায়, তখন তারা অস্তগামী হয়, অর্থাৎ অস্ত যেদিকে যায় তারা সেদিকেই যেন ছুটতে থাকে। দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ,
পাশাপাশি দূরে দূরে যে হাটের পাশাপাশি গ্রামগুলো আছে সেখানে সবার বাড়িতে প্রদীপ জ্বলে ওঠে। আঁধারেতে থাকে হাট, এই হাট শুধুমাত্র আঁধারেই পড়ে থাকে। সমস্ত মানুষের জীবনে আলো জ্বলে, কিন্তু এই হাট চিরজীবন যেন অন্ধকারে পড়ে থাকে। নিশা নামে দূরে শ্রেণীহারা একা ক্লান্ত কাকের পাখি, নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে পাকুড় শাখে। নিশা কথাটির অর্থ হলো রাত্রি, রাত্রি নেমে আসে। শ্রেণীহারা কথাটির অর্থ হলো দলছুট, দলছুট একা এক ক্লান্ত পাখি সে তার বাসায় ফেরে। কাকেরা দেখবে দলছুট হয়ে যায় মাঝে মধ্যে, বা অন্যান্য পাখিরাও মাঝে মধ্যে দলছুট হয়ে যায়। তারা কি করে, ক্লান্ত হয়ে বাসায় ফেরে। সারাদিনের পরিশ্রম তাদের ক্লান্ত করে ফেলে, সে ক্লান্ত অবস্থায় তারা নিজেদের বাসায় ফিরে আসে। নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, আমরা জানি যে আমরা নিঃশ্বাস ছাড়ি, প্রশ্বাস গ্রহণ করি, কিন্তু নদীর বাতাস তার প্রশ্বাসটাকে ছেড়ে দেয়। কোথায় ছাড়ে? পার্শ্বে পাকুড় শাখে। পার্শ্বে অর্থাৎ পাশে, পাকুড় কথাটির অর্থ হলো বট জাতীয় গাছ বিশেষকে পাকুড় বলা হয়। শাখে মানে শাখায়, পাকুড় গাছের শাখায় যে পাশে পাকুড় গাছের শাখা আছে সেখানে যেন নদী তার প্রশ্বাসটা ছেড়ে দেয়। হাটের দোচালা মুদিল নয়ান, কারো তরে তার নাই আহ্বান। হাটের দোচালা অর্থাৎ দোচালা কথাটির অর্থ হলো দুটি ছাদ বা চালযুক্ত, এমনকি বলা হয় দোচালা। মুদিল অর্থাৎ বন্ধ করলো, নয়ান মানে চোখ, হাট যেন তার চোখ বন্ধ করে দিল, অর্থাৎ হাট সাঙ্গ হলো, সমস্ত মানুষ ফিরে গেল। কারো তরে তার নাই আহ্বান, আর কারোর জন্য তার আহ্বান নেই, আসার আগমন বার্তা নেই। বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি, জীর্ণ বাঁশির ফাঁকে। কি হয়, বায়ু এসে যেন অর্থাৎ বাতাস এসে যেন লাগে বিদ্রুপ বাঁশি, বাঁশি যেন তার বিদ্রুপ সুর করেছে জীর্ণ বাঁশের ফাঁকে, অর্থাৎ যে বাঁশগুলো শুকনো, যে বাঁশগুলো রুগ্ন সরু, সেই বাঁশগুলোর ফাঁকে যেন বিদ্রুপ বাঁশি বাজছে। নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে। সেই নির্জন হাটের মধ্যে যেখানে জনমানব নেই, সেই নির্জন হাটে যখন রাত্রি নেমে গেছে তখন একক অর্থাৎ একটি কাকের ডাক সেখানে নেমে এলো। দিবসেতে সেথা কত কোলাহল, চেনা অচেনার ভিড়ে, কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে। দিবসেতে অর্থাৎ দিনের বেলা, সেথা মানে সেখানে, কত কোলাহল অর্থাৎ কত চিৎকার, চেনা অচেনার ভিড়ে অর্থাৎ নানা মানুষ আসেন। এত গ্রাম থেকে যখন মানুষ আসবেন তখন স্বাভাবিক কেউ কাউকে চেনেন না, এমনই একটা অবস্থা হবে। চেনা অচেনার ভিড়ে সেখানে কত ছিন্ন চরণ চিহ্ন, অর্থাৎ কত পায়ের চিহ্ন, কত পায়ের ছাপ পড়ে, ছড়ানো সে ঠাঁই ঘিরে। সেই ঠাঁই অর্থাৎ সেই জায়গাটায় অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, সেখানে মানুষের পায়ের চিহ্ন পড়েছে। মাল চেনা চিনি দর জানা জানি, কানাকড়ি নিয়ে কত টানাটানি। সেখানে মাল চেনা চিনি অর্থাৎ মাল অর্থাৎ জিনিসপত্র, সেখানে জিনিসপত্র চেনা চিনি অর্থাৎ কোনটা ভালো কোনটা খারাপ সেই চেনা চিনি হয়। দর জানাজানি, কোন জিনিসের দাম কত তা জানাজানি হয়। এবং কানাকড়ি নিয়ে কত টানাটানি, অর্থাৎ যিনি বিক্রি করছেন তিনি যে দামটি বললেন, যিনি ক্রেতা তিনি তার থেকে কম দাম বলবেন, এই নিয়ে কত অর্থাৎ কানাকড়ি অর্থাৎ একেবারে সামান্য পয়সা নিয়ে কত যেন টানাটানি চলে। হানাহানি করে কেউ নিল ভরে, কেউ গেল খালি ফিরে। এই হানাহানি, এই টানাটানি করে কেউ নিজের ব্যাগটি ভরিয়ে নিল, আবার কেউ খালি হাতে ফিরে গেল। অর্থাৎ কবি এখানে আমাদের জীবনের সাথে তুলনা করে বলেছেন যে আমাদের জীবনে যারা কোনো কিছু ছাড়িয়ে নেয়, জোর করে নিয়ে নেয়, তারা জীবনে অনেক কিছু ভরে নিয়ে যেতে পারে, আর যে কিছু নিতে পারে না, যে যুদ্ধ করতে পারে না, তাকে খালি হাতেই ফিরতে হয়। কত কে আসিল কত বা আসিছে, কত না আসিবে হেথা, ওপারের লোক নামালে পসরা, ছুটে ওপারের ক্রেতা। কত ওপারের লোক নামালে পসরা, ওপারের অর্থাৎ হাটের ওপারের যে গ্রামগুলো আছে ওই পারের লোকজনেরা পসরা অর্থাৎ পণ্য দ্রব্য তারা নামালেন, ছুটে এপারের ক্রেতা, এপারের ক্রেতারা অর্থাৎ যারা কিনবেন তারা ছুটলেন। শিশির বিমল প্রভাতের ফল, শত হাতে সহি পরখের ছল। বিমল কথাটির অর্থ হলো নির্মল, শিশিরে নির্মল প্রভাত অর্থাৎ সকালে, ভোরবেলা যখন ঘাসের আগায় নির্মল শিশির পড়ে তখন সেই শিশিরের ফলগুলো কি হয়,
শত হাতে সহি পরখের ছল, অর্থাৎ 100 হাতে যেন সহি মানে সহ্য করে যাচ্ছে, পরখের মানে যাচাই করার যে ছলনা তা যেন সহ্য করে যাচ্ছে। বিকাল বেলায় বিকায়ে হেলায় সহিয়া নীরব ব্যথা, বিকেল বেলায় বিকায়ে হেলায় অর্থাৎ বিকিয়ে গেছে, হেলায় হেলা করে সমস্ত যেন বিকিয়ে গেছে, সহিয়া নীরব ব্যথা নীরবে সহ্য করে গেছে ব্যথা। অর্থাৎ ঘাসের ওপর সবাই যখন নানা দ্রব্য রেখে হাট বসায় তখন সেই ঘাসগুলো যেন নীরবে সমস্ত কিছু সহ্য করে যাচ্ছে, এই ব্যথা তারা সহ্য করে নিচ্ছে। হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা, হিসাব নেই, তার কোনো হিসাব নেই, কত ক্রেতা বিক্রেতা এলেন হাটে, তার কোনো হিসেব নেই। নূতন করিয়া বসা আর ভাঙা পুরনো হাটের মেলা, দিবস রাত্রি নূতন যাত্রী নিত্য হাটের খেলা। বলছেন নূতন করে বসা আর ভাঙা, এই বাজার এই হাট নূতন করে বসে মানে নতুন করে বসে আর ভাঙে প্রত্যেক দিন। পুরনো হাটের মেলা, পুরনো যে হাটের অর্থাৎ অনেক মানুষ সমাগম হলে তাকে মেলা বলা হয়, সেই যে হাটের মেলা। দিবসে রাত্রে নূতন যাত্রী, দিন রাত নতুন নতুন যাত্রীরা আসছেন, নিত্য নাটের খেলা। নিত্য অর্থাৎ প্রত্যেক দিন নাটের মানে নাট্যমঞ্চের যেন খেলা হচ্ছে সেখানে, অর্থাৎ মনে হচ্ছে যেন প্রত্যেক দিন একটা নাট্যমঞ্চ বসছে, সেখানে অভিনেতা অভিনেত্রীরা আসছেন যাচ্ছেন, তাদের নির্দিষ্ট সময়ে তারা তাদের নির্দিষ্ট কাজ করছেন, ঠিক সেইভাবে। খোলা আছে হাট মুক্ত বাতাসে বাধা নাই গো, যে যায় যে আসে, কেহ কাঁদে কেহ গাঁটে কড়ি বাঁধে ঘরে ফিরিবার বেলা। বলছেন যে খোলা আছে হাট, হাট খোলা আছে মুক্ত বাতাসে, অর্থাৎ হাট তো চারিদিকে খোলা, কেউ তো আর ঘিরে রাখেনি, চারদিক যেন খোলা আছে, বাধা নাই ওগো, কোনো যেন বাধা নেই, কারুর আসতে কোনো বাধা নেই, যে যার সময় মতো আসে আবার চলে যায়, কাউকে কোনো বাধা আপত্তি কেউ করে না। যে যায় যে আসে, যে আসে এবং যে যায়, কেহ কাঁদে কেহ গাঁটে কড়ি বাঁধে, কেউ বা কাঁদে অর্থাৎ যিনি কেনেন বা যার বিক্রি ঠিক হয় না তিনি কাঁদেন, আর কেহ বা গাঁটে কড়ি বাঁধে অর্থাৎ যার বিক্রি ভালো হয়েছে তিনি কড়ি অর্থাৎ টাকা, তিনি টাকা কোমরে বেঁধে নিয়ে চলে যান, গাঁটে অর্থাৎ কোমরে কোমরে বেঁধে চলে যান। ঘরে ফিরিবার বেলা, ঘর ফেরার সময় কেউ এই ঘর ফেরার সময় এই সমস্ত কাজ হয়। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা, উদার আকাশে অর্থাৎ আকাশ যে এত মহান উদার, সেই আকাশে মুক্ত বাতাসে, বাতাসের উদারতা মুক্ত বাতাস, কেউ বাতাস কখনো বলে না যে আমি একে দেব না ওকে দেব না, তা তো বলে না, সে মুক্ত হস্তে তার যা আছে, সে মুক্ত হস্তে তার যা আছে তা সমস্ত মানুষকে দান করে। চিরকাল একই খেলা, চিরদিন ধরে যেন এই একই খেলা চলে আসছে, এই হাটের খেলা যেন চিরদিন ধরে চলে আসছে, অর্থাৎ মানুষের জীবনে ঠিক একই রকম এই হাটের মতো মানুষের যাওয়া আসা, মানুষের একটা মানুষের জীবনে কেউ আসছে কেউ যাচ্ছে, কেউ তার পুণ্য সঞ্চয় করছে, কেউ বা দুঃখে ফিরছে, এই সমস্ত কিছুই মানুষের জীবনে ঘটতে থাকে। কবিতায় এই কবিতাটিকে মানুষের জীবনের সাথে তুলনা করে বলেছেন। আজকে এই পর্যন্ত, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।